শুভ সকাল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার। আমরা এখন যেটা শুরু করব সেটা হলো মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। প্রত্যেকটা পরমাণু পর্যায় সারণীতে কীভাবে অবস্থান করে, সেই অবস্থানকালে তাদের ধর্মের কী বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটা গ্রুপ বা প্রত্যেকটা পর্যায়ে কী ধরনের বৈশিষ্ট্য থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রথম যে টপিকটা আলোচনা করব সেটা হলো আয়নীকরণ বিভব। সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, সবাই একটু শোনো। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল বিচ্ছিন্ন নিরপেক্ষ পরমাণু থেকে এর শেষ কক্ষপথের একটি করে এক মোল ইলেকট্রন অপসারণ করে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির দরকার হয় সেই শক্তিকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হয়। এটা বলতে বোঝায়, মনে করো আমি লিখলাম সোডিয়াম, এর এক মোল পরমাণু আমরা নিয়েছি এবং এটা গ্যাসীয় অবস্থায় হইতে হবে। ওকে, গ্যাসীয় অবস্থায় এখান থেকে এক মোল ধনাত্মক আয়ন তৈরি করতে হবে। তৈরি করতে যে পরিমাণ শক্তি দরকার হবে সেই শক্তিকে এর আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলা হবে। এটার শক্তি লাগবে প্রায় 496 কিলোজুল পার মোল। এই কথাটা একটু মাথায় রাখতে হবে যে সোডিয়াম প্লাস, আমাদের এটা মনে রাখতে হবে যে সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন তৈরি করার জন্য, এক মোল সোডিয়াম আয়ন তৈরি করার জন্য যে পরিমাণ শক্তি দরকার হবে সেটাকে বলবো তার আয়নীকরণ বিভব। ওকে, শব্দটা কি? এক মোল কোনো পরমাণু গ্যাসীয় অবস্থায় কি করব, একটি করে এক মোল ইলেকট্রন সরাবো, সরিয়ে ধনাত্মক আয়ন তৈরি করতে হবে। তাহলে যে পরিমাণ শক্তি দরকার হবে সেটাকে বলবো আমরা আয়নীকরণ বিভব। একটু সবাই মনোযোগ দিই। এটা হলো একটা গ্রুপ, এটা গ্রুপ 1 আর এটা হলো গ্রুপ 17। এই দুটো গ্রুপ নিয়ে মেইনলি আমাদের কাজ করতে হবে, তাই আমরা মনে রাখবো। এটা পর্যায় 3 আমরা ধরি, পর্যায় 3। তাহলে আছে কি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আচ্ছা, গ্রুপ 17-এর উপরে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমি যদি এই গ্রুপটা করি, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ওকে, এখন এদের আয়নীকরণ বিভবের মধ্যে কী ধরনের গ্রুপ ভিত্তিক কী সম্পর্ক আছে, পর্যায়ভিত্তিক কী সম্পর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। আমরা একটু পর্যায়ভিত্তিক আলোচনা করি। পর্যায়ভিত্তিক তোমরা সবাই জানো যে কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে মৌলের আকার হ্রাস পায় এবং বামের মৌলগুলো অনেক বেশি তড়িৎ ধনাত্মক এবং ডানের মৌলগুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। দ্যাট মিনস এই সোডিয়াম খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করে Na+ আয়ন তৈরি করে। ওকে, মানে পজিটিভ আয়নটা সোডিয়ামটা খুব দ্রুত তৈরি করে। ঠিক একইভাবে আমি যদি বলি ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে Cl+, এটা কি তৈরি করবে? করবে। অনেক বেশি শক্তি দরকার হবে, কারণ এর আকৃতি এর থেকে অনেক ছোট হওয়ার কারণে এইটা যদি আমি তৈরি করতে চাই, দেখা যাবে কি অনেক বেশি শক্তি দরকার হচ্ছে এই Cl+ তৈরি করতে। তার মানে আমি এটা নর্মালি তৈরি করতে পারবো না। সো কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, মৌলের আকৃতি যেহেতু হ্রাস পায় এবং আকৃতি হ্রাস পাওয়ার কারণে তাদের আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তার মানে পর্যায়ে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আর একটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক যদি আমি বলি, গ্রুপ ভিত্তিক সম্পর্কে কি হবে, এর আকৃতি যেহেতু বড়, এর আকৃতি কি বড়, তাই বড় হওয়ার কারণে সোডিয়াম, একটু হিসাব করো, সোডিয়ামের যা আকৃতি, রুবিডিয়ামের তার আকৃতি আরও বড়। তাহলে এ যত দ্রুত একটা ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়ন তৈরি করবে, এ তার থেকে বেশি দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করতে পারবে। যেহেতু তার আকৃতি বড়, তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি হয়, কম হয়। কম হওয়ার কারণে এই রুবিডিয়াম সোডিয়াম এই দুটোর মধ্যে দেখা যাবে কি রুবিডিয়াম খুব দ্রুত ইলেকট্রন ত্যাগ করতেছে সোডিয়ামের সাপেক্ষে। আমার মনে হয় জিনিসটা বুঝতে পারছি। একটা হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক, একটা হলো পর্যায় ভিত্তিক সম্পর্ক। খুব সহজেই পড়লেই, মানে আমার কথাগুলো শুনলেই তোমরা বুঝতে পারবা। ওকে, এতটুকু মনে হয় বুঝতে পেরেছি। এখন আমি যদি বলি যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি বা দ্বিতীয় আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কি হয়, মনে করো সোডিয়াম
একটা ইলেকট্রন ত্যাগ করে, মনে করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে Na+ তৈরি করছে, সেই একটা Na+ তৈরি করছে, তার মানে এর এখন ইলেকট্রন সংখ্যা হলো 8টা। সে 8টা ইলেকট্রন থেকে আরেকটা ইলেকট্রন যদি সরাতে চাই, Na2+ যদি তৈরি করতে চাই, এর জন্য অনেক বেশি শক্তি দরকার, অনেক বেশি শক্তি দরকার। কেন দরকার শক্তি দরকার? কেন? কারণ তখন তখন এটা নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো অর্জন করে, আর নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন কাঠামো যদি অর্জন করে তখন সেখান থেকে ইলেকট্রন সরানো অনেক বেশি কষ্টসাধ্য। কম্পেয়ার টু, আমি যদি গ্রুপ 2 মনে করো ম্যাগনেসিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন সরাতে চাই, ম্যাগনেসিয়াম 2+ তৈরি করব, এইখানে যতটুকু শক্তি দরকার তার থেকে এখানে অনেক বেশি শক্তি দরকার। ওকে, আচ্ছা, এরপর আরেকটা পয়েন্ট, সেটা হলো অর্ধপূর্ণ ও সম্পূর্ণ পূর্ণ অবস্থায় পরমাণুর কি হয়। একটু দেখো, আমি যদি পর্যায় 2-এর নাইট্রোজেন এবং অক্সিজেনের নিয়ে কথা বলি, নাইট্রোজেন হলো 7, অক্সিজেন হলো 8, তাহলে এটা ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাবো 1s2 2s2 2p 2 2 4 3, তার মানে এটা অর্ধপূর্ণ সম্পূর্ণ পূর্ণ আছে। আর অক্সিজেন হলো 8, 1s2 2s2 2p4, এটা সম্পূর্ণ পূর্ণ, বাট এটা অর্ধপূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ নয়। এখানে সবথেকে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে ইলেকট্রনগুলো, এই কারণে এখান থেকে ইলেকট্রন সরাতে বেশি শক্তি দরকার হবে, বেশি শক্তি লাগবে। কার সাপেক্ষে? ও সাপেক্ষে। এখানে কম শক্তি, ও সাপেক্ষে এখানে কম শক্তি লাগবে। আমরা একটু বোঝার চেষ্টা করি। আমার আগের বিষয়টা আর এই বিষয়টা কিন্তু সেম। সেম বলতে আগে আমরা দেখছি যে লেফট থেকে রাইটে গেলে এটা যেহেতু এর থেকে আকার বড়, সেই হিসেবে এটা কম শক্তি হওয়ার উচিত ছিল, বাট এটা শক্তি এর থেকে বেশি লাগবে, মানে বেশি পরিমাণে শক্তি লাগবে ইলেকট্রনকে সরাতে, কারণ তারা অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ পূর্ণ, মানে সব থেকে বেশি স্থিতিশীল অবস্থায় আছে এই কারণে। ওকে, আয়নীকরণ শক্তির বিষয়গুলো আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এরপর সরাসরি ইলেকট্রন আসক্তির টপিকে চলে যাব। আমরা যে টপিকটা শিখবো এটা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বলতে বোঝায় কোন একটি মৌল গ্যাসীয় অবস্থায় নিতে হবে, গ্যাসীয় অবস্থায় এর শেষ কক্ষপথের একটি করে একমোল ইলেকট্রন যদি আমি সরাতে চাই, মানে আমি একমোল পরমাণু নিব, সেখান থেকে একমোল ইলেকট্রন সরাবো, একমোল ইলেকট্রন আনয়ন করবো, সরাবো না, আনয়ন করবো। ক্লোরিন তো আর ইলেকট্রন ত্যাগ করে না, ইলেকট্রন গ্রহণ করে। একমোল ইলেকট্রন গ্রহণ করলে যে পরিমাণ শক্তি এখান থেকে নির্গত হয় সেটাকে বলা হয়, এবং তারা ঋণাত্মক আয়নে পরিণত হবে, তাকে বলা হবে ইলেকট্রন আসক্তি। আমি সংজ্ঞাটা যদি বলি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের একমোল বিচ্ছিন্ন পরমাণু প্রত্যেকটি একটি করে একমোল ইলেকট্রন যুক্ত করে একমোল ঋণাত্মক চার্জযুক্ত আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি দরকার হবে তাকে বলা হয় ওই মৌলের ইলেকট্রন আসক্তি। ওকে, একটি করে একমোল ইলেকট্রন যদি যুক্ত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি। ওকে, তো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- তৈরি করে। ওকে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে Cl- তৈরি করে। তাহলে এইখানে যে পরিমাণ শক্তি তার কি হবে, নির্গত হবে, সেটাকে বলবো আমরা ইলেকট্রন আসক্তি, কিলোজুল পার মোল, মানে এতটুকু শক্তি এখান থেকে নির্গত হয়। ওকে, এখন এটা আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক শিখব। গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্ক একটু দেখো। গ্রুপ ভিত্তিক যদি আমি চিন্তা করি, মনে করো আমি ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তিনটা মৌল নিয়ে কথা বললাম। ফ্লোরিনটা একটু বাদ দিলাম, ফ্লোরিনটা একটু ঝামেলা আছে, এটা আমি একটু পরে আলোচনা করব। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটা মৌল গ্রুপ 17-এর, ওরা তো ইলেকট্রন গ্রহণ করে, তো ঋণাত্মক মৌল। সেই হিসাবে ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে Cl- তৈরি করবে। ব্রোমিন ইলেকট্রন গ্রহণ করে Br- তৈরি করবে। আয়োডিন ইলেকট্রন গ্রহণ করে I- তৈরি করবে। এখন এই যে Cl- Br- এরা যে তৈরি করতেছে, এখন কার ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ শক্তি নির্গত হবে এটা আমাদের জানা দরকার। একটু চিন্তা করো, ক্লোরিনের আকারের থেকে ব্রোমিনের আকার অনেক বড় হওয়ার কারণে তার শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ একটু কমে যায়। তা সেই হিসেবে একটা নতুন ইলেকট্রন যখন আসবে, এটা বেশি আকর্ষণ করতে পারবে নাকি এটা, যেহেতু এটা আকার একটু ছোট, তাহলে সে অনেক ভালোভাবে আকর্ষণ করতে পারবে, আকর্ষণ করে সেই জিনিসটাকে রাখতে পারবে। ওকে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লোরিন এবং ব্রোমিনের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে কি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ এখানে বন্ধনটা দৃঢ় হবে, ইলেকট্রন যেটা আসবে সেটা খুব ভালোভাবে থাকতে পারবে এই কারণে। আর ব্রোমিনের আকার বড় হওয়ার কারণে, একটু বেশিই বড়, সে কারণে এটা খুব ভালোভাবে আকর্ষণ ফিল করবে না। আকর্ষণ কম ফিল করার কারণে ব্রোমিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম হবে। তার মানে আমরা বলতে পারছি গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি, কোনো একটা গ্রুপে উপর থেকে নিচে কি হয়, হ্রাস পায়। আর ফ্লোরিন আর ক্লোরিনের বিষয়টা একটু ক্লিয়ার করি। ফ্লোরিন ফ্লোরিনের আকারটা ছোট ক্লোরিনের সাপেক্ষে, মানে অনেক ছোট। আর যেহেতু অনেক ছোট সেই হিসাবে এইটার অনেক বেশি হওয়ার কথা, বাট এটা আকারটা এতই ছোট যে এটার ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। ইলেকট্রন ঘনত্ব বেশি হওয়ার কারণে একটা নতুন ইলেকট্রন আসলে সে খুব ভালোভাবে থাকতে পারে না। বিষয়টা হলো যে মনে করো যে ছোট জায়গার মধ্যে আমি অনেকগুলো ইলেকট্রন রাখতে চাচ্ছি, তাহলে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বাধা দিচ্ছে আসতে। যদি বাধা দেয় তাহলে ওইখানে খুব ভালোভাবে আরেকটা নতুন ইলেকট্রন থাকবে না। আর নতুন ইলেকট্রন যদি থাকতে না পারে তাহলে কি হবে, এখান থেকে শক্তি কম নির্গত হবে। তার মানে এটার সিরিয়ালটা কি, ক্লোরিন সবচেয়ে বেশি, তারপর হলো ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এটা হলো সিরিয়াল, মনে রেখো। গ্রুপ ভিত্তিক সম্পর্কের ক্ষেত্রে গ্রুপ 17 সিরিয়ালটা এটা পরীক্ষায় প্রায় আসে, সো এটা মনে রাখার চেষ্টা করবে। এরপর পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক সম্পর্ক আমরা তো এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ডট ডট ডট, সিলিকন, ফসফরাস, ক্লোরিন। আমি যদি এখন তোমাদের বলি যে সোডিয়াম বেশি ইলেকট্রন দ্রুত নিতে পারে নাকি ক্লোরিন, তুমি জানো যে এটা একটা তড়িৎ ধনাত্মক মৌল, সেই ইলেকট্রন নিতে চায় না। যেহেতু ইলেকট্রন চায় না তাহলে এর শক্তি কম নির্গত হবে, আর এখানে সবচেয়ে বেশি নির্গত হবে। তাহলে এই বরাবর কি হবে, ইলেকট্রন শক্তি বেশি নির্গত হবে। তার মানে কোন একটি পর্যায়ে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। ওকে, কোনো একটি পর্যায়ে কি হয়, ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, মনে রাখতে হবে। এরপর অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, অথবা আমরা যদি বলি অক্সিজেন থেকে O2 মাইনাস তৈরি করতেছে, এটা ডেল্টা এইচ এর মানটা কি, ধনাত্মক। এই বিষয়টা ব্যাখ্যা দাও, পরীক্ষায় আসে, প্রায় আসে। এটা হলো, তোমরা জানো যে অক্সিজেন প্রথম একটা ইলেকট্রন গ্রহণ করে O মাইনাস তৈরি করে। এখানে ডেল্টা এইচ এর মানটা প্রায় -142 কিলোজুল পার মোল। কিন্তু যখন এই একটা এক্সট্রা ইলেকট্রন, নতুন একটা ইলেকট্রন আসতে চায়, তখন এই ইলেকট্রনটাকে আসতে বাধা দেয়। যদি বাধা দেয় তাহলে ও তো একে বাধা দিচ্ছে, ও আর এখানে এসে বসতে পারবে না। বসতে যদি না পারে তখন দেখা যাবে এখান থেকে শক্তি নির্গত হচ্ছে না, এখানে শক্তি দিতে হচ্ছে। এটা প্রায় 844 কিলোজুল শক্তি দিতে হচ্ছে। তার মানে অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন ইকুয়াল টু O2। এটা যদি আমি বের করতে চাই, এটা ডেল্টা এইচ এর মানটা আসে কত, ধনাত্মক 702 কিলোজুল। এটা আমাদের মনে রাখতে হবে যে কতটুকু শক্তি এখানে দরকার হয়। অ্যাকচুয়ালি এখানে শক্তি নির্গত হওয়ার কথা ছিল, বাট এখানে শক্তি দিতে হয়। ওকে, সো আমরা ইলেকট্রন আসক্তির তিনটা জিনিস নিয়ে আলোচনা করলাম, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, পর্যায়ভিত্তিক সম্পর্ক, আর অক্সিজেনের যে ব্যতিক্রম সেটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের উচিত এখন বইটা একটু ভালো করে পড়া, যাতে এইখানের যে কোনো প্রবলেম আসলে তোমাকে জানাতে পারো। তোমাদের উচিত কোনো জায়গা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে টেক্সট করে জানানো, স্যার আমি এই জায়গাটা বুঝি না, আমাকে একটু বুঝাই দেন, আরেকবার বললে আমার জন্য সুবিধা হয়। ওকে, আমরা পরের যে টপিকটা শিখবো সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। সংজ্ঞাটা মুখে বলি, শোনো। কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক
নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এটা মানে সংজ্ঞাটা শুনে কেমন জানি মনে হলো, আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করি এটা একটা সমযোজী যৌগ, এটা আরেকটা সমযোজী যৌগ। এই দুইটা সমযোজী যৌগের ইলেকট্রন যদি সমযোজী যৌগ, তো তোমরা জানো ইলেকট্রনগুলো শেয়ার হয়। এখন ইলেকট্রন শেয়ার যে হচ্ছে, সেই ইলেকট্রন শেয়ারিংটা হওয়ার পর কোনো একটা মৌল তার ইলেকট্রনগুলো নিজের দিকে যে আকর্ষণ করার ক্ষমতা, মানে নিজের দিকে আকর্ষণ করে নিয়ে যায়, এর যে ক্ষমতা, এই ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। কোনো একটা মৌলের ইলেকট্রন টানার যে ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এক্সাক্ট সংজ্ঞাটা আমি একটু আবার বলি। সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ কোনো যৌগের অণুর মধ্যে উপস্থিত কোনো মৌলের পরমাণু বন্ধন গঠনকারী ইলেকট্রন জোড়াকে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। ওকে, এগুলো কি কি বিষয়ের উপর নির্ভর করে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইগুলা প্রথম নির্ভর করে পরমাণুর আকার। আকার যত ছোট হবে তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। যেমন ফ্লোরিন, এর তড়িৎ ঋণাত্মকতা 4.1, ক্লোরিন এটা হলো 3, ব্রোমিন এর তড়িৎ ঋণাত্মকতা 2.96, আয়োডিন 2.66। তার মানে সবচেয়ে ছোট যেটা, সেটার তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি। ওকে, এরপর হলো নিউক্লিয়াসের চার্জ। নিউক্লিয়াসের চার্জ বলতে বোঝায় মানে কতগুলো প্রোটন আছে। কোনো একটি পর্যায়ে বাম থেকে ডানে গেলে নিউক্লিয়াসের চার্জ যত বৃদ্ধি পাবে, তার তড়িৎ ঋণাত্মকতার মানও তত বাড়বে। যেমন আমরা যদি লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো নিয়ে যদি চিন্তা করি, লিথিয়াম হচ্ছে 1, আমি পর্যায়ে 2 এর কথা বলতেছি, বেরিলিয়াম 1.5, বোরন 2, কার্বন হলো 2.5, নাইট্রোজেন হলো 3, অক্সিজেন হলো 3.5। তো দেখো আমি পর্যায়ে 2 এর বাম থেকে ডানে যাচ্ছি, বাম থেকে ডানে, এটা নিউক্লিয়াসের চার্জ, যত বাম থেকে ডানে যাচ্ছি তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বৃদ্ধি পাচ্ছে। ওকে, তারপর 3 নম্বর পয়েন্ট, মৌলের জারণ অবস্থা যত বৃদ্ধি পাবে, তার তড়িৎ ঋণাত্মকতার মান তত বাড়বে। মনে করো আমি যদি আয়রনের 3টা জারণ অবস্থা নিয়ে করি। এটা হচ্ছে প্রথম আয়রন, এর কোনো ইলেকট্রন ত্যাগ করে না, এর জারণ অবস্থা হলো 0, এর তড়িৎ ঋণাত্মকতা হলো 1.8, আর এটা হলো জারণ অবস্থা 2, এটা হলো 1.83, এটা হলো +3, 1.96। এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। বিষয়টাকে এই ভ্যালু পরীক্ষা আসবে না, বাট মাঝে মাঝে 2-1টা অঙ্কের কোশ্চেনের জন্য দরকার। তো বেটার হয় পয়েন্টগুলো মনে রাখবো, এবং যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন ফ্লোরিন, তারপর ক্লোরিন, অক্সিজেন, এগুলো দিয়ে বিভিন্ন কম্প্যারিজন আসে। সো এই 3টার তড়িৎ ঋণাত্মকতা মনে রাখা উচিত সবার। ওকে, আমরা এখন যে কথাটা নিয়ে আলোচনা করব সেটা হলো তড়িৎ সংকরায়ন। সংকরায়ন বলতে বোঝায় যে কোনো একটি পরমাণুর যৌগ যখন গঠিত হয়, সেখানে যে কেন্দ্রীয় মৌলটা থাকে তার সংকরায়ন যে ঘটে, সেই সংকরায়নের কি সংকরায়ন ঘটতে পারে, sp3, sp2, sp, মানে নর্মাল যে 3টা ঘটে, সেইটা 3টা নিয়ে আমি আলোচনা করি। মনে রাখবা যে কোনো একটি সংকরায়নে s চরিত্র যত বেশি হবে, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। তার মানে এস চরিত্র বলতে কি বোঝায়, মনে করো আমি এস আর পি নিয়ে সংকরায়ন করছি, একটা এস একটা পি, তাহলে আমি যদি 100% ধরি, 100%-এর মধ্যে 50% এস আর 50% পি। এটার মধ্যে যদি চিন্তা করো, এটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ এস, 2 ভাগ হলো পি, তার মানে 33% এস আর 66% হলো পি। এটার মধ্যে 25% এস, এটা হলো 75% পি। তাহলে দেখা যায় যে এইটার জন্য তড়িৎ ঋণাত্মকতা থাকে 2.48,
আর এটার জন্য প্রায় তৈরি নাগরিকতা 3.24 ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কোন একটি পর্যায় সারণীতে অবস্থিত মৌলগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে। আমরা তোমরা সবাই জানো যে পর্যায় সারণীর ধাতু যেগুলো সেগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অধাতুর থেকে বেশি হয়। এখন এগুলোর মধ্যে কি সম্পর্ক থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা গ্রুপ 1-এর মৌলগুলো নিয়ে একটু আলোচনা করি, যেমন সোডিয়াম। আচ্ছা, প্রথমে শুরু করি লিথিয়াম, সোডিয়াম, তারপর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই কয়েকটা মৌল নিয়ে আলোচনা করি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই মৌলগুলোর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এটার মধ্যে কি ধরনের সম্পর্ক আছে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্ষেত্রে। মনে রাখবা যে শেষ কক্ষপথে ইলেকট্রন ঘনত্ব যত বেশি হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত ভালো হবে, মানে বেশি হবে। এখন ইলেকট্রন ঘনত্ব যদি হ্রাস পায় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। একটু দেখো, এটা আকৃতি ছোট আর এটা আকৃতি বড়। ছোট জায়গায় একটা ইলেকট্রন, তার মানে ইলেকট্রন ঘনত্ব ও সাপেক্ষে বেশি। এটার একটা ছোট একটা জায়গায় একটা ইলেকট্রন, আর এটা বড় একটা জায়গায় একটা ইলেকট্রন। তার মানে ইলেকট্রন ঘনত্ব আমরা কি দেখতে পাচ্ছি, ইলেকট্রন ঘনত্ব এখানে বেশি এখানে কম। তার মানে যেখানে ইলেকট্রন ঘনত্ব কম হবে তার গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কি হবে, ইলেকট্রন ঘনত্ব কম, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও কম। তুমি যদি হিসাব করো দেখতে পাবা এর গলনাঙ্ক হলো 180 ডিগ্রি সেলসিয়াস আর এর গলনাঙ্ক মাত্র 28 ডিগ্রি, 28.5 ডিগ্রি সেলসিয়াস, অনেক কম। এই হিসাবটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এটা হলো একই পর্যায় ভিত্তিক, একই গ্রুপ ভিত্তিক। এটা হলো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। আচ্ছা, এখন পর্যায় ভিত্তিকের ক্ষেত্রে এখানে পর্যায় ভিত্তিকের কোনো নিয়ম পাওয়া যায় না। পর্যায় ভিত্তিকে কোনো নিয়ম পাওয়া যায় না। কীরকম, তুমি যদি চিন্তা করো একবার পর্যায় 3-এর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, একটু হিসাব করো যে এই কয়টা হলো ধাতু, এর পরেরগুলো আবার এটা হলো অপধাতু বা তুমি একদম ধাতুও বলতে পারবে না, অধাতুও বলতে পারবে না, বাকি সবগুলোই অধাতু। কারণ এই যে বিষয়গুলো যে দেখা যায় যে এই একটা নির্দিষ্ট দ্রুত পর্যন্ত বাড়ে তারপর আস্তে আস্তে কমতে থাকে, সেটা পুরোই তাদের নিজস্ব গঠনের উপর নির্ভর করে। দেখা যায় যে সিলিকন, একটা সিলিকন অপর আরেকটা সিলিকনের সাথে যুক্ত, আবার ফসফরাস দেখা যায় 4টা ফসফরাস পরস্পরের সাথে যুক্ত। ওকে, তো সেই হিসাব করলে দেখা যাবে যে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় এবং তারপর তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। বুঝছি কথাটা? আমরা যদি বলি যে সোডিয়াম হতে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন বিদ্যমান, সোডিয়ামের ক্লাসে Na+ আয়ন বিদ্যমান থাকে। এই আয়নের আকার বড় এবং মুক্ত ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল অপেক্ষাকৃত কম। এ কারণে কেলার গঠনের সময় খুব অল্প শক্তির প্রয়োজন হয়। সোডিয়াম এর গঠন এনথালপির মান কম, মানে এগুলো বিষয়টা সম্পূর্ণভাবে তার গঠনের উপর নির্ভর করে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। আস্তে আস্তে এর পর্যন্ত যদি যাও দেখা যাবে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং সিলিকন পরস্পর যুক্ত হয়ে একটা সিলিকন অপর সিলিকনের সাথে বিভিন্ন বন্ধন তৈরি করে। আর তারপর একটা ফসফরাস তৈরি হয় 4টা পরমাণু, মানে 4টা বন্ধন থাকে ওইখানে, 4টা ফসফরাস থাকে। আর ক্লোরিন যদি হিসাব করো, ক্লোরিন একদম গ্যাসিয়াস, এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সব থেকে কম। ওকে, পর্যায়ভিত্তিক পর্যন্ত আমরা বুঝতে পারছি। এটা বাসায় একটু রিডিং পড়ো ভালো করে, এখান থেকে কোশ্চেন আসে, মাথায় রাখবা এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক থেকে কোশ্চেন হবে। ওকে, এরপর হলো ডি ব্লক মৌলের মৌল। ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি হয়, ডি ব্লক মৌলের ক্ষেত্রে সবাই মনে রাখবা যে ডি ব্লক মৌল কি, যে মৌলগুলোর শেষ ইলেকট্রনগুলো ডি উপস্তরে প্রবেশ করে তাদেরকে বলা হয় ডি ব্লক মৌল। অ্যান্ড ডি ব্লক মৌলের গঠনের ক্ষেত্রে মনে রাখবা যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে তখনই বৃদ্ধি পাবে যখন তার শেষ কক্ষপথে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা অনেক বেশি থাকবে। এই কথাটা মাথায় রেখো যে যখন অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি থাকবে তখন তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান অনেক বেশি হবে। ওকে, আর অযুগ্ম ইলেকট্রনের সংখ্যার মান যদি হ্রাস পায়, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসের মনে রাখবা যে
সঞ্চরণশীল ইলেকট্রনের সংখ্যা যত বেশি হবে তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান তত বৃদ্ধি পাবে। আমরা যদি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানেডিয়াম নিয়ে কথা বলি তাহলে দেখতে পাবো যে এই পর্যায়ের মানে ইলেকট্রনগুলোর সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু ক্রোমিয়ামের ক্ষেত্রে একটা ব্যতিক্রম ঘটনা লক্ষ্য করা যায়। এখানেও প্রায় 5টা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, কিন্তু এই 5টা সঞ্চরণশীল ইলেকট্রন থাকা সত্ত্বেও তার গলনাঙ্ক মান কম। কেন কম? তার কারণ হলো যখন যৌগ গঠন করে তখন এরা যখন ইলেকট্রন বিন্যাসে অংশগ্রহণ করে তখন অর্ধপূর্ণ অবস্থায় তারা সব থেকে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে। স্থিতিশীল অবস্থায় থাকার কারণে তারা সঞ্চরণশীল ইলেকট্রনগুলো এখান থেকে মুক্ত হয়ে ধাতব বন্ধন তৈরি করতে চায় না বা পারে না। যেহেতু ধাতব বন্ধন তৈরি করতে চায় না বা পারে না, সে কারণে ধাতব বন্ধন যেহেতু তৈরি করতে চায় না বা পারে না, সে কারণে দেখা যায় কি যে এর গলনাঙ্ক হ্রাস পায় এবং তারপর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে একদমই কমে যায়, তারপর আবার বৃদ্ধি পায় কোন ক্ষেত্রে দেখা যায় যে ওইখানে সঞ্চরণশীল ইলেকট্রন মানে ক্রোমিয়াম এবং ম্যাঙ্গানিজের পর সঞ্চরণশীল ইলেকট্রন সংখ্যা বেশি থাকার কারণে আয়রনের ক্ষেত্রে এই ঘটনাটা বা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। তোমরা যদি সামনের দিকে আগাও তারপর দেখা যাবে আয়রন, কোবাল্ট, নিকেল এই ক্ষেত্রে আস্তে আস্তে হ্রাস পেতে থাকে। সো সম্পূর্ণভাবে এই অংশটা নির্ভর করে সঞ্চরণশীল ইলেকট্রনের উপর। তোমরা এই বিষয়টা একবার রিডিং করলে বুঝতে পারবা, বাট জিনিসটা খুব ক্লিয়ারলি যাতে মাথায় থাকে, এটা যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, ধন্যবাদ এতটুকু অংশের জন্য।